হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। আমরা এতদিনে বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে এ বিষয়ে অবগত হয়েছি যে দীর্ঘ বছর পরে উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা ব্যবস্থায় এবং সিলেবাসে আমূল পরিবর্তন আনা হয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে 2024-25 শিক্ষাবর্ষ থেকে, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাশ করে 2024 সালে যারা ক্লাস 11-এ বা একাদশ শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের সময় থেকেই কিন্তু পরীক্ষা ব্যবস্থা এবং সিলেবাসের এই পরিবর্তিত রূপটি চালু হবে। এই ক্লাস 11 এবং এরপরে 12, তারপরে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে তোমরা যখন গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশুনো করতে যাবে কিংবা এর পরবর্তীকালে MA পড়তে যাবে, সেখানে কিন্তু এই সেমিস্টার সিস্টেমটা চালু আছে। সেই সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যতা রাখার জন্যেই সম্ভবত তোমাদের এই ক্লাস 11 থেকেই সেমিস্টার সিস্টেম চালু করা হয়েছে। যাই হোক, পরীক্ষা ব্যবস্থার এই যে সিস্টেম আমাদের রাজ্যে চালু হলো, সেই সিস্টেমের মধ্য দিয়েই আমাদের সকলকে মানিয়ে নিয়ে চলতে হবে। পরীক্ষা ব্যবস্থার পাশাপাশি সিলেবাসেও আমূল পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সুতরাং ভালো রেজাল্ট করতে গেলে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগেই তোমাদেরকে কিন্তু এই সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা করে নিতে হবে এবং সিলেবাসটা জেনে নিয়ে তোমাদের এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতে হবে। তা না হলে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে তোমরা ক্লাস 11-এ ভর্তি হবে, তারপরে গিয়ে যদি সিলেবাস জানার কাজটি করতে হয় তাহলে কিন্তু তোমরা অনেকখানি পিছিয়ে পড়বে। তোমরা যাতে মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ যখন ভর্তি হয়ে ক্লাস শুরু করবে তখন যেন তোমাদের সিলেবাস বুঝতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য আজকের ভিডিওতে আমি তোমাদের বাংলা সিলেবাসটি নিয়ে একটু বিস্তৃত আলোচনা করে দেব এবং অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে সেই সাবজেক্টের সিলেবাসের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে এই যে নতুন পদ্ধতি, তার প্রশ্নের ধরন এবং সিলেবাস নিয়ে নানান ধরনের আলোচনা শোনা যাচ্ছে। এই প্রসঙ্গে একটি বিষয়ে তোমাদের ভীষণ সতর্ক থাকতে হবে, তা হলো এই নতুন যে পরীক্ষা ব্যবস্থা, এই যে নতুন সিলেবাস, তার যে প্রশ্নের ধরন, এই সমস্ত কিছুই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। এরপরেও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যারা অধিকর্তারা রয়েছেন তারা এই বিষয়গুলিকে নিয়ে আলোচনার মধ্য দিয়ে যে নির্দেশিকাগুলি ঠিক করবেন সেগুলিও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র তোমরা সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সিলেবাস, প্রশ্নের ধরন এগুলিকেই বিশ্বাস করবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো জায়গা থেকে যদি তোমরা সিলেবাস এবং প্রশ্নের ধরন সম্পর্কিত কোনো তথ্য নিয়ে থাকো তাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, সেক্ষেত্রে ক্ষতি হবে তোমাদেরই। সেই জন্য তোমরা এই নতুন পদ্ধতি সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকেই ডাউনলোড করবে। আমি আমার এই ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি সিলেবাস ধরে ধরে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্ক সিলেবাস ধরে ধরে দিয়ে দিচ্ছি। তোমরা যে যে বিষয় নিয়ে পড়াশুনো করবে সেই বিষয়ের সিলেবাসের লিঙ্কটিতে ক্লিক করলে তোমরা সরাসরি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট থেকেই সিলেবাস এবং প্রশ্নের ধরনগুলিকে ডাউনলোড করতে পারবে। আর বাংলা বিষয়টিকে যেহেতু এই চ্যানেলে আমি প্রত্যেকটি বিষয় ধরে ধরে তোমাদের প্রশ্নের উত্তর লিখে দেব এবং তোমাদের যে টেক্সটগুলি রয়েছে তার প্রতিটি লাইনের ব্যাখ্যা আমি এই চ্যানেলে করে দেব, সেই জন্য বাংলা সিলেবাসটিকে আমরা একটু আলাদা করে দেখে নেব। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। একটু আগেই আমি তোমাদের বললাম যে বাংলা সিলেবাসের প্রত্যেকটি বিষয় ধরে ধরে প্রশ্নের উত্তর আমি এই চ্যানেলে লিখে দেবো এবং তোমাদের সিলেবাসে যে টেক্সটগুলি রয়েছে সেগুলির প্রতিটি লাইনের ব্যাখ্যা আমি এই চ্যানেলে করে দেব। সেই জন্য তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো, তাহলে যখন সেই ভিডিওগুলিকে দেওয়া হবে সেই সময় তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলো এবারে আমরা বাংলা সিলেবাসটিকে একটু বিস্তৃতভাবে দেখে নিই যে সেখানে কোন কোন বিষয় দেওয়া হয়েছে এবং কোন বিষয়ের জন্য কত নম্বর রয়েছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন syllabus for class 11 and class 12 subject Bengali A BNGA অর্থাৎ যাদের বাংলা ক ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ
তাদের জন্য এই সিলেবাস। এর কোড হলো BNGA। আমরা উচ্চ মাধ্যমিকের এই বাংলা সিলেবাস নিয়ে বিস্তৃত আলোচনা শুরুতেই একটি কথা তোমাদের বলে রাখি। সে কথাটি হলো, তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স বিভিন্ন শাখায় অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেই সমস্ত বিষয়ের সিলেবাসের লিঙ্কগুলি আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই লিঙ্কগুলি আসলে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই কপি করে আমি দিয়েছি। সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে তোমরা সরাসরি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই সিলেবাসগুলিকে ডাউনলোড করে নিতে পারবে। সুতরাং তোমরা আর্টস, সায়েন্স এবং কমার্স যে যে শাখায় পড়াশুনো করবে বলে ঠিক করে রেখেছো এবং যে যে বিষয় নিয়ে পড়বে ঠিক করেছো, তোমার পছন্দের বিষয়ের সিলেবাস এবং কোথায় কত নম্বর রয়েছে সেই বিষয়টি জেনে নাও। এবারে আমরা ক্লাস 11 এবং 12-এর যে বাংলা সিলেবাস রয়েছে সে বিষয়টিকে দেখে নিতে পারি। তোমরা আগেই জেনে গিয়েছো যে এবার থেকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে এবং সেক্ষেত্রে তোমাদের এক একটা ক্লাসে 2টি করে সেমিস্টার থাকছে, অর্থাৎ একাদশ শ্রেণীতে 2টি সেমিস্টার থাকবে এবং ক্লাস 12-এ গিয়েও 2টি সেমিস্টার থাকবে। ক্লাস 11-এ তোমাদের পড়তে হবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার, এবং ক্লাস 12-এ গিয়ে পড়তে হবে তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার। এবারে এই সেমিস্টারের কোন পরীক্ষা স্কুলে হবে এবং কোন পরীক্ষা অন্য স্কুলে গিয়ে হবে সে বিষয়গুলিকে পরবর্তীকালে তোমাদের জানিয়ে দেওয়া হবে। আজকের ভিডিওতে আমরা সিলেবাসটিকে ভালোভাবে বুঝে নেব, কারণ অনেকগুলি বিষয় এখানে রয়েছে যেগুলিকে একটুখানি ব্যাখ্যা করে তোমাদের বলে দেওয়া প্রয়োজন। তাহলে প্রথমে আমরা দেখে নিই ক্লাস 11-এ বা একাদশ শ্রেণীতে প্রথম সেমিস্টারে বাংলায় কোন কোন বিষয়গুলিকে তোমাদের পড়তে হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ফুল মার্কস রয়েছে 40 এবং এখানে কিন্তু MCQ টাইপ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়ে এই পরীক্ষাটা হবে, প্রথম সেমিস্টারের পরীক্ষা। এবারে আরেকটি জিনিস তোমাদের নজরে আসছে, তা হলো কন্ট্যাক্ট আওয়ার্স। এই কন্ট্যাক্ট আওয়ার্সের বিষয় নিয়ে তোমাদের অতটা চিন্তা করার কিছু নেই। এটা তোমাদের নিজ নিজ স্কুলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তোমাদের ক্লাস নেবেন সেখানে এই বিষয়গুলি পড়ানোর জন্যে কতগুলি ক্লাস দিতে হবে সেই হিসাব করার জন্য এই কন্ট্যাক্ট আওয়ার্স বিষয়টিকে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের যেটা দেখতে হবে সেটা হলো এই প্রথম সেমিস্টারে ফুল মার্কস কত এবং এই থিওরি পরীক্ষার কোন বিষয়ে কত নম্বর রয়েছে। সেখানে তোমরা দেখতে পাচ্ছ গল্প থেকে দেওয়া হয়েছে 8 নম্বর, প্রবন্ধ থেকে রয়েছে 5 নম্বর, কবিতা থেকে রয়েছে 7 নম্বর, আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে রয়েছে 5 নম্বর, ভাষা থেকে রয়েছে 10 নম্বর, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে রয়েছে 5 নম্বর। এই মোট 40 নম্বর। এবারে আমরা দেখে নেব ক্লাস 11-এর সেমিস্টার 2 সেখানে কি কি রয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ফুল মার্কস রয়েছে 40। এখানে কিন্তু কোশ্চেন প্যাটার্নে লেখা রয়েছে, দেখো 2 ধরনের প্রশ্ন হবে, সেটা হচ্ছে SAQ অর্থাৎ শর্ট আনসার কোশ্চেন এবং LAQ অর্থাৎ লং আনসার কোশ্চেন। এখানে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন এবং বড় প্রশ্ন সব ধরনের প্রশ্নই থাকছে, যেখানে প্রথম সেমিস্টারে ছিল কিন্তু শুধুমাত্র MCQ বা মাল্টিপল চয়েস কোশ্চেন। তাহলে তোমাদের আগেই বলেছি যে ক্লাস 11-এ রয়েছে 2টি সেমিস্টার, প্রথম সেমিস্টারে রয়েছে MCQ বা মাল্টিপল চয়েস কোশ্চেন 40 নম্বর, আবার দ্বিতীয় সেমিস্টারে রয়েছে SAQ বা শর্ট আনসার কোশ্চেন এবং LAQ বা লং আনসার কোশ্চেন, এগুলি মিলিয়ে রয়েছে 40 নম্বর। সেই 40 নম্বরের জন্য তোমাদেরকে পড়তে হবে গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এবং প্রবন্ধ রচনা। নম্বরের বিভাজন রয়েছে গল্পে 5 নম্বর, কবিতায় রয়েছে 5 নম্বর, নাটকে রয়েছে 5 নম্বর, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে রয়েছে 10 নম্বর, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে রয়েছে 5 নম্বর এবং প্রবন্ধ রচনায় রয়েছে 10 নম্বর। এই মোট 40 নম্বর তোমাদের দ্বিতীয় সেমিস্টারে পড়তে হচ্ছে। আর এর সঙ্গে রয়েছে ক্লাস 11-এ 20 নম্বরের প্রজেক্ট তৈরি। এই মোট 100 নম্বরের বাংলা তোমাদের
ক্লাস 11-এ পড়তে হবে। চলো এবারে দেখে নেওয়া যাক যে এই যে নম্বর বিভাজন বলা হলো বা গল্প কবিতা বিভিন্ন প্রকরণের কথা বললাম, তার অন্তর্গত কোন কোন নির্দিষ্ট গল্প কবিতা বা প্রবন্ধ পড়তে হবে। প্রথমেই রয়েছে গল্প। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুঁইমাচা গল্পটিকে তোমাদের পড়তে হচ্ছে। দ্বিতীয় রয়েছে প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধটি তোমাদের পাঠ্য রয়েছে। এরপরে রয়েছে কবিতা। কবিতার মধ্যে রয়েছে দুটি কবিতা। এক, মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামের কবিতা। দ্বিতীয়, কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী কবিতা। এই দুটি কবিতা তোমাদের পাঠ্য রয়েছে। আর রয়েছে আন্তর্জাতিক গল্প। সেখানে গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেজের বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। এর সঙ্গে পড়তে হচ্ছে তোমাদের ভারতীয় কবিতা। সেখানে রয়েছে কবি ভারভারা রাওয়ের লেখা চারণ কবি। এই কবিতাটি অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। এরপরে রয়েছে ভাষা। ভাষা অংশের মধ্যে আমাদের 4টি বিষয় পড়তে হবে। এক হচ্ছে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। 2, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ। 3, ভারতে প্রচলিত ভাষা পরিবার। এবং 4, বাংলা ভাষার বৈচিত্র্য। আর রয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। সেখানে পর্ব 1-এ রয়েছে প্রাচীন বাংলা, সমাজ ও সাহিত্য। এইখানে কিন্তু বিস্তৃতভাবে কিছু বলা নেই, শুধু বলা রয়েছে প্রাচীন বাংলা, সমাজ ও সাহিত্য। কিন্তু আমরা জানি যে প্রাচীন বাংলার একমাত্র সাহিত্যিক নিদর্শন হলো চর্যাপদ। চর্যাপদের মধ্যে বাংলাদেশের সমাজ সংস্কৃতির যে ইতিহাস প্রতিফলিত হয়েছে সেগুলিকে দেখে রাখতে হবে এবং সেই সঙ্গে জানতে হবে চর্যাপদাবলীর মধ্যে সাহিত্যিক গুণগুলি কিভাবে প্রকাশিত হয়েছে। এরপরে রয়েছে পর্ব 2, মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা। তার মধ্যে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, ইসলামীয় ধারা এবং শাক্ত পদাবলী। এই বিষয়গুলিকে নিয়েই তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে। এবারে চলে আসছি তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে কী কী পড়তে হবে সেই আলোচনায়। প্রথমেই রয়েছে গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটি তোমাদের পাঠ্য রয়েছে। সেই সঙ্গে রয়েছে প্রেমেন্দ্র মিত্রের লেখা তেলেনাপোতা আবিষ্কার গল্পটি। কবিতার মধ্যে রয়েছে 3টি ভাগ। প্রথম ভাগে বৈষ্ণব পদাবলী সাহিত্যে ভাব সম্মিলনের পদ রচনায় কবি বিদ্যাপতির কৃতিত্ব। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে তা হলো লালন শাহের লেখা লালন শাহ ফকিরের গান। এবং তৃতীয় রয়েছে কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতাটি। এরপরে রয়েছে নাটক। সেখানে তোমাদের পড়তে হবে নাট্যকার বিজন ভট্টাচার্যের আগুন নাটকটি। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসেবে তোমাদের পড়তে হবে সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র গ্রন্থটি। সেই পঞ্চতন্ত্র গ্রন্থের 4টি প্রবন্ধ তোমাদের পাঠ্য রয়েছে। 1 হচ্ছে বই কেনা, 2 হচ্ছে আজব শহর কলকাতা, 3 হচ্ছে 25শে বৈশাখ এবং 4 হলো আড্ডা। এই 4টি প্রবন্ধ তোমাদের পড়তে হবে এই পঞ্চতন্ত্র গ্রন্থ থেকে। এরপরে চলে আসছি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এই অংশে তোমাদের কি কি পড়তে হবে। এবারে দ্বিতীয় সেমিস্টারে তোমাদের 3য় পর্ব থেকে পড়তে হবে। সেখানে প্রথমে রয়েছে আধুনিক বাংলা সাহিত্য। সেখানে তোমাদের দেখতে হবে যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলার সামাজিক ও ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস ও ছোট গল্প, নাটক, যাত্রা ও নাট্যমঞ্চ এবং প্রবন্ধ। এই প্রত্যেকটি বিষয় কিন্তু তোমাদের 70-এর দশক পর্যন্ত পড়তে হবে। এর সঙ্গে রয়েছে লৌকিক সাহিত্য। সেখানে তোমাদের পড়তে হবে ছড়া, ধাঁধা, প্রবাদ এবং কথা। আর রয়েছে কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতি কবিতার ধারা। কবিতা রচনার ধারায় যে সকল ব্যক্তিত্বদের কথা তোমাদের পড়তে হবে তারা হলেন মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা। কথা সাহিত্যের মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও পরবর্তী ধারা।
নাটকের মধ্যে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য ও পরবর্তী ধারা। আর রয়েছে প্রবন্ধ রচনা। এই প্রবন্ধ রচনার জন্য একটি বিশেষ নির্দেশিকা তোমাদের জন্য রয়েছে। তা হলো রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে বিপক্ষে তাদের বক্তব্য লিখবে। তাহলে এখানে তোমাদের দুটি বিষয় থাকবে বলে দেওয়া হয়েছে। একদিকে রয়েছে প্রবন্ধ রচনা, সেখানে কতগুলি পয়েন্ট তোমাদের দেওয়া হবে, সেই পয়েন্টগুলিকে নিয়েই তোমাদের একটি প্রবন্ধ লিখতে হবে এবং তার একটি শিরোনাম দিতে হবে। আর তার অথবাতে থাকবে একটি বক্তব্যের সপক্ষে এবং বক্তব্যের বিপক্ষে দুটি অনুচ্ছেদ দেওয়া থাকবে। তোমরা যে পক্ষটিকে সমর্থন করছো, তোমাদের সেই সমর্থনের পিছনে যে যুক্তিগুলি রয়েছে সেই যুক্তিগুলিকে তোমাদের লিখতে হবে। এবারে আমরা দেখব ক্লাস 12-এ গিয়ে তোমাদের কি কি পড়তে হবে। এই বিষয়টি এই মুহূর্তেই তোমাদের দরকার নেই, কিন্তু সিলেবাসটি এমনই যে তোমাদের এই ক্লাস 11 এবং 12-এর সঙ্গে পরপর তার যোগটা রয়েছে। সেই যোগসূত্রটিকে দেখে নেওয়ার জন্য তোমরা এখন শুধু দেখে রাখো। যখন তোমাদের ক্লাস 12-এ পড়ার সময় হবে তখন আরেকটু ভালোভাবে এই বিষয়গুলিকে আমরা দেখে নেব। এখানেও রয়েছে দুটি সেমিস্টার। তোমরা আগেই ক্লাস 11-এ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 পড়ে এসেছো। এখানে রয়েছে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। সেমিস্টার 3-তে রয়েছে 40 নম্বর এবং সেমিস্টার 4-এ রয়েছে 40 নম্বর। আর এখানেও কিন্তু প্রজেক্ট রচনার জন্য রয়েছে 20 নম্বর। ক্লাস 11-এর মতো ক্লাস 12-এও প্রথম যে সেমিস্টারটি রয়েছে অর্থাৎ তৃতীয় সেমিস্টার, সেখানে কিন্তু তোমাদের এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে। তার জন্যে একইভাবে রয়েছে গল্পে 8 নম্বর, প্রবন্ধে রয়েছে 5 নম্বর, ভারতীয় গল্প ও আন্তর্জাতিক কবিতায় রয়েছে 5 নম্বর, ভাষা অংশের জন্য রয়েছে 10 নম্বর এবং বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস অংশে রয়েছে 5 নম্বর। সেমিস্টার 4-এও রয়েছে 40 নম্বর। এই 40 নম্বর কিন্তু তোমাদের SAQ বা শর্ট আনসার কোশ্চেন এবং LAQ বা লং আনসার কোশ্চেন হবে। এখানের জন্যও রয়েছে গল্পে 5 নম্বর, কবিতায় 5 নম্বর, নাটকে 5 নম্বর, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের জন্য 10 নম্বর, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে 5 নম্বর এবং প্রবন্ধ রচনায় 10 নম্বর। এই মোট 40 নম্বর নিয়ে তোমাদের চতুর্থ সেমিস্টার। আর এর সঙ্গে রয়েছে 20 নম্বরের প্রজেক্ট, অর্থাৎ ক্লাস 12-এও তোমাদের 100 নম্বরের এই বাংলা রয়েছে। চলো এবারে দেখে নেওয়া যাক দ্বাদশ শ্রেণীতে ওঠার পরে অর্থাৎ ক্লাস 12-এ তোমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ কোন কোন বিষয়গুলিকে পড়তে হবে। প্রথমেই রয়েছে গল্প। প্রভাত মুখোপাধ্যায়ের আদরিণী গল্পটি তোমাদের পড়তে হবে। কবিতার মধ্যে রয়েছে শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি এবং নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি। প্রবন্ধের মধ্যে রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা বাঙ্গালা ভাষা প্রবন্ধটি। ভারতীয় গল্পের মধ্যে রয়েছে শঙ্কর রাও খারাটের লেখা পোর্টরাজ গল্পটি, যার অনুবাদ করেছেন সুনন্দন চক্রবর্তী। আন্তর্জাতিক কবিতার মধ্যে পড়তে হচ্ছে পাবলো নেরুদার তার সঙ্গে কবিতাটি, যার অনুবাদ করেছেন কবি শক্তি চট্টোপাধ্যায়। ভাষা অংশের মধ্যে পড়তে হবে ধ্বনিতত্ত্ব, বাকযন্ত্র, ধ্বনি, স্বর ও ব্যঞ্জন, যুক্ত ব্যঞ্জন, ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দভাণ্ডার, শব্দার্থতত্ত্ব, শৈলী বিজ্ঞানের গোড়ার কথা। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশে পড়তে হবে পর্ব 4 বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, পর্ব 5 বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, পর্ব 6 বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এর আগের সেমিস্টারে আমরা পড়ে এসেছি পর্ব 3 পর্যন্ত, সুতরাং এখানে পর্ব 4, 5 এবং 6 হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে রয়েছে 4-এর পরে 7 এবং 8। এই বিষয়টি কেন হয়েছে সেটা এখনও বোঝা যাচ্ছে না, যখন জানা যাবে তোমাদের জানিয়ে দেওয়া হবে। এরপরে চলে আসছি দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর আলোচনায়। সেমিস্টার 4-এ তোমাদের পড়তে হবে গল্পের মধ্যে তোমাদের পড়তে হবে দুটি গল্প। এক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া, 2 হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা রং নাম্বার।
কবিতার মধ্যে রয়েছে 3টি কবিতা। 1. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতা। 2. কবি জীবনানন্দ দাশের লেখা তিমির হননের গান কবিতাটি। এবং 3. কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা কেন এলো না কবিতাটি। নাটকের মধ্যে রয়েছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নানা রঙের দিন নাটকটি। আর এখানে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকটি। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এখানে আমাদের আবারও সেই পর্বের সংখ্যাতে গোলমাল রয়েছে। এখানে পর্ব সংখ্যা হওয়া উচিত 7 এবং 8। যাই হোক, এই সংখ্যার বিষয়টিকে নিয়ে অতটা মাথা ঘামানোর দরকার নেই। আমাদের পড়তে হবে বাংলা চিত্রকলার সংক্ষিপ্ত রূপরেখা এবং বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। আর রয়েছে প্রবন্ধ রচনা। কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে। প্রদত্ত অনুচ্ছেদটি হল মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা। এই প্রস্তাবনা বা ভূমিকা অংশটিকে অবলম্বন করে পরীক্ষার্থী বিষয়বস্তুর গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। এর অথবায় থাকবে একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে। সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে। তাহলে এখানেও 2টি বিষয় দেওয়া থাকছে। একদিকে রয়েছে বিভিন্ন তথ্যগুলিকে নিয়ে একটি রচনা তৈরি করা, আর একদিকে রয়েছে একজন লেখকের একটি অংশ দেওয়া থাকবে। সেই মূল অংশটাকে ভূমিকা হিসেবে কাজে লাগিয়ে সেই অংশটিকে পরিণতি দিতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টি থাকবে তা হলো বিভিন্ন সূত্র এবং তথ্য থেকে একটি রচনা তৈরি করা। এবারে আমরা প্রজেক্ট বা প্রকল্প নির্মাণ সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে, সেগুলিকে দেখে নেব। একাদশ শ্রেণীর যে প্রকল্প বা প্রজেক্ট তৈরি করতে হবে সেখানে 2টি অংশ রয়েছে। একটি অংশে প্রুফ সংশোধনের কাজ করতে হবে। একটি অনুচ্ছেদ দেওয়া হবে, তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম এই বিষয়গুলির সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে। আরেকটি অংশে যে বিষয়গুলি দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো একটি বিষয়কে অবলম্বন করে প্রকল্প তৈরি করতে হবে। তার ভিতর প্রথমেই রয়েছে সঠিক অনুবাদ, অর্থাৎ টিকা সহ অনুবাদ। মূল ভাষা থেকে অনুবাদ করতে হবে 1000 থেকে 3000 শব্দের মধ্যে। সময়সীমা 6 মাস। অনুবাদ করা যাবে প্রবন্ধ, চিঠি, ঐতিহাসিক নথি, গল্প এবং নাটক। লেখক এবং লেখা সম্পর্কে টিকা সহ অনুবাদ করতে হবে, অর্থাৎ লেখক সম্পর্কেও তোমাদের কিছু তথ্য দিতে হবে এবং সেই সঙ্গে যে বিষয়ের অনুবাদ করবে সেই বিষয় বা সেই লেখা সম্পর্কেও তোমাদের কিছু তথ্য লিখতে হবে। এগুলি সবই এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের ধরে ধরে দেখিয়ে দেবো কীভাবে লিখতে হবে। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। এছাড়া রয়েছে সাক্ষাৎকার গ্রহণ, লোকায়ত আঙ্গিক, সাহিত্য, রাজনীতি, ক্রীড়া, নাচ, গান, কলাক্ষেত্রের যে কোনো বিখ্যাত ব্যক্তিত্বের অন্তত জেলা স্তরে পরিচিতি থাকবে সাক্ষাৎকার নিতে হবে। অন্তত 20টি প্রশ্নের উপর ভিত্তি করে এই সাক্ষাৎকার নিতে হবে। রয়েছে প্রতিবেদন রচনা, 6 মাসের দৈনিক সংবাদপত্রের খেলার পাতার কাটিং সংগ্রহ এবং তার ভিত্তিতে নিজের দেশ বা রাজ্যের ক্রীড়াক্ষেত্রে উত্থান পতন বিশ্লেষণ করে প্রতিবেদন লিখতে হবে। ন্যূনতম শব্দ সংখ্যা 1000, অর্থাৎ কমপক্ষে 1000 শব্দে 6 মাস ধরে আগে তোমাকে খেলার পাতার অংশটিকে কেটে কেটে সংগ্রহ করতে হবে এবং সেইখানে যে তথ্যগুলি তুমি পাবে তার ভিত্তিতেই আমাদের রাজ্যের বা আমাদের দেশের খেলার ক্ষেত্রে কতখানি উত্থান হয়েছে বা কতখানি পতন হয়েছে সেই বিষয়টিকে অবলম্বন করে প্রতিবেদন লিখতে হবে। এগুলিকেও আমি তোমাদের প্রতিবেদন লেখার নিয়ম সহ বলে দেব এবং উদাহরণ দিয়ে দেখিয়ে দেব। সবশেষ রয়েছে স্বরচিত গল্প লিখন। এখানে বিদ্যালয় জীবনের কোনো ঘটনাকে কেন্দ্র করে মৌলিক এক বা একাধিক স্বরচিত গল্প লিখতে হবে। তোমরা বিদ্যালয় জীবনের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ছোট আকারে গল্প লিখতেও পারো। এবারে চলে আসছি দ্বাদশ শ্রেণীর প্রকল্প নির্মাণ অংশে। এখানেও প্রকল্প নির্মাণের 2টি অংশ রয়েছে। একটি অংশে রয়েছে প্রুফ সংশোধন, একটি অনুচ্ছেদ দেওয়া হবে, তার থেকে বিরাম চিহ্ন, সম্পাদনা, অনুচ্ছেদ বিভাজন, বানান, শিরোনাম এই বিষয়গুলির সম্ভাব্য ভুল ত্রুটি সংশোধন করতে হবে। আর রয়েছে
যে কোনো একটি বিষয়কে নিয়ে প্রকল্প তৈরি। সেই বিষয়গুলি হলো সমীক্ষাপত্র, ন্যূনতম 50টি নমুনার ভিত্তিতে তৈরি করতে হবে। নিজের গ্রাম, পাড়া, অঞ্চলকে কেন্দ্র করে সাধারণ সমাজভিত্তিক সমীক্ষা, নারী পুরুষের হার, সাক্ষরতা, ধর্ম সম্প্রদায়, খেলাধুলার প্রবণতা, ইনডোর আউটডোর ফুটবল, ক্রিকেট, হকি প্রভৃতি। অন্যদিকে আদিবাসী, জনজাতি, জনগোষ্ঠী ও সম্প্রদায় ভিত্তিক বিবিধ সমীক্ষা নিজের বিদ্যালয় নিয়েও করা যাবে, আবার অন্যান্য প্রতিবেশী বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে। সমীক্ষার বিষয় হবে বিদ্যালয় সংশ্লিষ্ট কোনো তথ্য উদ্ঘাটন। হতে পারে বিদ্যালয় শিক্ষার্থীদের জাতিগত, সম্প্রদায়গত নকশা, হতে পারে শিক্ষক শিক্ষিকাদের বয়স, সারস্বত ক্রিয়াকর্ম, বিদ্যালয়ের ইতিহাস, মৌখিক সাক্ষাৎকার সমীক্ষা, বিদ্যালয়ের শ্রেণী বিভাজন, শিক্ষার্থী সামর্থ্য প্রভৃতি। গল্পের নাট্যরূপ ন্যূনতম 2000 থেকে 4000 শব্দের মধ্যে লিখতে হবে। কোনো প্রথিতযশা লেখক লেখিকার লেখা থেকে তৈরি করতে হবে। রয়েছে গল্পের চিত্রনাট্য, শব্দ সংখ্যা 2000 থেকে 4000, কোনো প্রথিতযশা লেখক লেখিকার লেখা থেকে তৈরি করতে হবে। রয়েছে গ্রন্থের সমালোচনা, প্রথিতযশা কবি, গল্পকার, নাট্যকার ও প্রাবন্ধিকের কোনো একটি পূর্ণাঙ্গ বইয়ের সমালোচনা, ন্যূনতম শব্দ সংখ্যা 1000। নির্বাচিত রচনাকারের সাহিত্য শৈলী বিচার, বাংলা ক ভাষার ছাত্রছাত্রীরা ইংরাজি পাঠ্যক্রম অন্তর্ভুক্ত কোনো একজন লেখকের গল্প, 4টি গল্প বা কবিতা, 6টি কবিতা আলোচনা করে রচনার শৈলী বৈশিষ্ট্য ও অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে। আর বাংলা খ ভাষার ছাত্রছাত্রীরা বাংলার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত যে কোনো একজন লেখকের গল্প, 4টি গল্প বা কবিতা, 6টি কবিতা আলোচনা করে তাঁর শৈলী বৈশিষ্ট্য ও অভিনবত্ব সম্পর্কে একটি মৌলিক প্রবন্ধ লিখবে 500 থেকে 1000 শব্দের মধ্যে। নির্দিষ্ট ঐতিহাসিক কাল পর্বে সাহিত্য সংস্কৃতির বিকাশ ও বিবর্তনের তথ্যানুসন্ধান, সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে ঊনবিংশ বা বিংশ শতকের বাংলার কোনো একটি কাল পর্বকে কেন্দ্র করে ভাষা, খাদ্যাভ্যাস, পোশাক, গৃহ নির্মাণ, সঙ্গীত, নাটক, চলচ্চিত্র, চিত্রকলা ও ভাস্কর্য, খেলাধুলা এইসব বিষয়ে যে কোনো একটির বিকাশ, বিবর্তন ও বৈশিষ্ট্যের তথ্যসহ অনুসন্ধান ও আলোচনা করবে। নির্বাচিত সাহিত্য সৃষ্ট চরিত্রের জীবনী নির্মাণ, ফেলুদা, ঘনাদা, টেনিদা, শঙ্কু, সদাশিব, রিজুদা, পাগলাদাসু, গোগল, কাকাবাবু, কিকিরা, হাঁদাভোদা বা নন্টে ফন্টে, হর্ষবর্ধন, গোবর্ধন। নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান সম্পর্কিত প্রকল্প নির্মাণ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সুকুমার রায়, অবনীন্দ্রনাথ ঠাকুর, প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, লীলা মজুমদার, নারায়ণ গঙ্গোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, সত্যজিৎ রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, হিমানীশ গোস্বামী, নারায়ণ দেবনাথ এবং শৈলেন ঘোষ। উল্লিখিত লেখকদের মধ্য থেকে যে কোনো একজনের বাংলা সাহিত্যে অবদান এবং সেই অবদান অপরিহার্য প্রতিপন্ন করে প্রকল্প নির্মাণ করতে হবে। এই হচ্ছে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সিলেবাস। অনেক বড় সিলেবাস এবং অনেকগুলি বিষয়ের মধ্যে রয়েছে যেগুলির সঙ্গে তোমাদের হয়তো আগে সেভাবে পরিচয় ঘটেনি। তাই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হওয়ার আগে থেকেই কিন্তু তোমাদের এর জন্যে প্রস্তুতি নিতে হবে এবং প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে জেনে বুঝে তবেই এগোতে হবে। কারণ বিষয়গুলি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে লিখতে হবে, এই জিনিসগুলির নিয়ম নীতি যদি খুব ভালোভাবে তোমরা জেনে না রাখো তাহলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না, এমনকি এই বিষয়গুলিকে কিন্তু লিখতেই পারবে না। কিন্তু তাই বলে তোমাদের ভয় পাওয়ার বা বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এই বিষয়গুলিকে যদি তোমরা একটু ভালোভাবে জেনে নাও তাহলে দেখবে যে প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে খুবই সহজ লাগছে। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। দেখবে তোমাদের যে সমস্ত গল্প, কবিতা এবং প্রবন্ধ রয়েছে তার প্রত্যেকটি টেক্সট ধরে ধরে প্রতিটি লাইনের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং যা যা প্রশ্ন হতে পারে সেগুলিকে আমি লিখিয়ে দেবো এখানে। এবং তোমাদের ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাস অংশে যা যা রয়েছে তারও প্রত্যেকটি বিষয়কে নিয়ে আমি প্রশ্নের উত্তর লিখে দেব। আর প্রকল্প নির্মাণের নিয়ম নীতি সহ
কিভাবে লিখতে হবে সেই বিষয়গুলিকেও আমি বলে দেবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।